আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভোরের দিকে বাড়ি ফিরল সরফরাজ। গায়ের শুভ্র পাঞ্জাবির এখানে ওখানে লোহিত রক্তের ছিটা তাকে ক্লান্ত দেখাচ্ছে। সারা রাত্রির নিঃশব্দহীনতা ভর করেছে টকটকে চোখে। সরফরাজ সিঁড়ি ভেঙে দোতলায় ওঠে। বাড়ি নির্ঝুম। দোতলার লম্বা বারান্দার মাঝ বরাবর বিচিত্র চিত্রে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে রাগান্বিত বেগে পাঞ্জাবির হাতা গোটায় সরফরাজ। কবজির দিকে বেশ অনেকটাই রক্ত শুকিয়ে খড়খড়ে হয়ে আছে। ইভা বিভোর ছিল। নিম গাছে শুদ্ধ অবিমিশ্রিত বাতাসে ভরপুর নির্জন অলিন্দ। প্রাণ ভরে শ্বাস নিলেই অনন্ত কারণে দীর্ঘ অস্থিরতায় দ্রব্যহীনতা অনুভব হয়। সে চোখ বন্ধ করেছিল। মাথার কাপড় ঘাড়ে পড়ে রয়েছে। সরফরাজ হালকা কাশে। ইভা চকিতে চোখ মেলে তাকায়। দুকদম সামনে সরফরাজকে দেখে দ্রুত মাথার কাপড় টানে। নতমুখে দাঁড়ায়। হালকা গলায় ডাকে। সরফরাজের শান্তি লাগে। সেই ডাকে হিংস্রতা ধ্বংস হয়। রক্তিম চোখ নম্র হয়। দরাজ গলার স্বর নেমে যায়। এই সকালে উঠেছিস যে? আজানও তো পড়েনি। ইভা মৃদু গলায় উত্তর দেয়। ঘুম ভেঙে গেছে ভাইজান। বলতে বলতেই সরফরাজের গায়ে চোখ পড়ে ইভার। রুহু কেঁপে ওঠে। হায় আল্লাহ, রক্ত কিসের? আপনি ঠিক আছেন? শান্ত নির্ভীত ইভা মুহূর্তেই উত্তেজিত আকুল হয়ে পড়ে। প্রস্ত পায়ে এগিয়ে আসে। এতক্ষণে বিষণ্ণতা শূন্য চোখ দুটিতে পলকে উৎকণ্ঠা ছেয়ে যায়। হাত দিয়ে সেই পাঞ্জাবি স্পর্শ করতেই প্রবল বেগে হৃৎকম্পন টের পায়। সরফরাজ হাসল। হাত উঠিয়ে ইভার মাথায় বুলিয়ে দেয়। আস্তে করে বলে, আমার রক্ত না। ইভা ভয় পায়। ভয়ে ততস্থ হয়, তবে প্রকাশ করে না। ঘাবড়ানি লুকাতে দ্রুত দৃষ্টি নত করে। নিম গাছের হাওয়া জোরে জোরে বইছে। তার ভীতি সরফরাজ বুঝতে পারে। সহজেই প্রসঙ্গ পাল্টে বলে, তোর ভাবি ঠিক আছে? তার কণ্ঠ এবার অতি নরম শোনায়। ইভা একবার ভাইয়ের চোখের দিকে তাকালো। সুন্দর চোখ দুটিতে কোনো ব্যস্ততা নেই, শীঘ্রতা নেই। অতল সিন্দুর, হিম ঠান্ডা নিম জলের মতো শান্ত দৃষ্টি। ভয় পাওয়ার প্রশ্নই আসে না। ইভার ভয় কেটে যায়। সে মাথা নাড়িয়ে বলে, ভাবি ঠিক আছে ভাইজান, ঘুমাচ্ছে। রাতে তোর সাথে শুয়েছে? কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করে সরফরাজ। না, আমি আপনার ঘরে যেয়ে দেখে এসেছি একটু আগে। ইভার উত্তরে ধাতস্থ হয় সরফরাজ। ততক্ষণে আজান পড়ে গিয়েছে। ইভাকে ঘরে যেতে বলে সামনে এগোয় সরফরাজ। পাঞ্জাবির হাতা নেমে গেছে। রক্তের দাগ স্পষ্ট। ইভা খিচে চোখ বুজে ফেলে। মনে পড়ে তালুকদার বাড়ির ছোট ছেলে সপ্তাহখানিক আগে তার সাথে অসভ্য আচরণ করেছিল। সেটা শুধু ভাইজান জানে। তন্দ্রার ঘুম গাঢ়। আজানের শব্দ তার কানে পৌঁছায়নি। সরফরাজ শব্দ করে না। তন্দ্রা তার জন্য পাশে জায়গা রেখে শুয়েছে। হায় রে! গায়ের পাঞ্জাবি ছাড়িয়ে আলমারি থেকে স্যান্ডো গেঞ্জি বের করে। নোংরা গায়ে তন্দ্রার কাছে যাবে না সে। স্বল্প সময়ে গোসল সেরে আসে। চুল ভেজা, পানি ঝরছে। সরফরাজ ধীর গতিতে তন্দ্রার পাশে যেয়ে বসে। এতই আস্তে বসে সে। শোয়ায় খাটটা বিন্দু পরিমাণ নড়েও না। তন্দ্রার ঘুম ভাঙালো না সরফরাজ। দু হাতে তন্দ্রার হাত ধরে নিজের কাছে চেপে রাখে। অনেকক্ষণ পর ডাকে, তনু, এই তনু। আদুরে গলার ডাকে পিটপিট করে তাকালো তন্দ্রা। সামনের মানুষটাকে দেখে তার চেহারার নিদ হারিয়ে যায়। সরফরাজ হাসে। এই এক রমণী, যার কাছে এলেই তার সমস্ত বোধবুদ্ধি লোপ পায়, সমস্ত নির্বোধ অনুভূতি আরম্ভ হয়। তন্দ্রার মায়া চোখে চেয়ে সরফরাজ পূর্বের ন্যায় মোলায়েম কণ্ঠে বলে, আজান দিয়েছে, তন্দ্রাবতীও উঠবে না? তন্দ্রা চোখ বুজে আবার খোলে। তার মুখ মলিন, বাইরে ভোরের দোয়েল ডাকছে। সরফরাজের কপালে পড়ে থাকা ভেজা চুলগুলো আঙ্গুলের ছোঁয়ায় আছড়ে দিতে দিতে দুর্বল গলায় আওড়ায় সে। আপনি কখন এসেছেন? সরফরাজকে উত্তর দেওয়ার সময় দেয় না তন্দ্রা। তার আগেই দুর্বলতা দমিয়ে বিরক্তকর ঝাঁঝালো স্বরে বলল, চুল মোছেননি কেন? সব ভিজে যাচ্ছে। ইস! সে এমনি শুকিয়ে যাবে। ওঠো দেখি, সময় চলে যাচ্ছে। সরফরাজ তাড়া দেয়। দুই হাতে জাপটে তন্দ্রাকে উঠিয়ে বসাই। ধরে ধরে গোসলখানায় নিয়ে যায়। অজু করিয়ে নিয়ে আসে। মাটিতে বসে হাত পা মুছিয়ে দেয়। বিড়বিড় করে বলে, তোমার পায়ে এত পানি কেন এসেছে তনু? এই জন্যই তো হাঁটতে কষ্ট হয়।
রোববার সদরে নিয়ে যাব, ঠিক আছে? সরফরাজ আঙুলের ডগা দিয়ে পা টিপে টিপে দেখে, তার চোখে দুশ্চিন্তা। তন্দ্রা কপাল কুঁচকে চেয়ে থাকে, খানিক বাদে ক্লান্ত হয়ে বলে, আপনি যে এইসব করেন কেউ দেখলে কি বলবে? এখানে আমি তুমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ তুমি? সরফরাজ উঠে দাঁড়ায়। তন্দ্রা বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। পশ্চিমের জানালার দুয়ার মেলে দেয় সরফরাজ। বাড়ির পিছনে কাঁঠালি চাপা কলার ঘ্রাণে ঘর মোমো করে ওঠে। জানালার সামনে পাশাপাশি দুটো জায়নামাজ রাখা। বিছানায় সে একটাই তন্দ্রার চেয়ার রাখে। তন্দ্রা মাটিতে বসে সিজদা দিতে পারে না। সে অন্তঃসত্ত্বা। উবু হয়ে সিজদায় গেলে তলপেটে চাপ পড়ে। নামাজ শেষ হতেই শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে সরফরাজ। বাইরে সকাল হচ্ছে, অথচ তার চোখে ঘুম। সরফরাজ কপালে হাত ঠেকায়, ঘুম ঘুম গলায় বলে, তন্দ্রাবতী, মাথায় বিলি কেটে দাও, ঘুমাবো। বিভার হাত জ্বলছে। একটু আগে শিলপাটায় এক গাদা শুকনামরিচ ভর্তা বেটে এসেছে সে। হাতের তালু জ্বলে ছারখার। ইভা স্টিলের ছোট্ট বলে ঠান্ডা পানিতে ঠান্ডা দুধ মিশিয়ে নিয়ে আসে। পানিতে 4টে বরফের টুকরো ভাসছে। দরজার দিকে ঢোকা মাত্রই বিভা দারুণ গলায় তাড়া দেয়, তাড়াতাড়ি আন না। ইভা তাড়াতাড়ি এগোয়। ধপ করে বোলটা বিছানার উপর রাখে, ঝাড়ি মেরে বলে, তুমি বাড়তে গেছো কেন? কোনো দরকার ছিল? শখে গেছি, শখ লেগেছিল। খামোখা কাজকর্ম। ইভার কণ্ঠে রাগ ঝরে। বিভা তোয়াক্কা করে না, পানিতে দুহাত ডুবিয়ে দেয়। কিছু সময় যেতেই একটু স্বস্তি মেলে। উঠানে কড়া রোদ্দুর। ইভা জালানার শিক ধরে দাঁড়িয়ে আছে। উঠানে বাহাদুর ছোটাছুটি করছে, তার হাতে লাটিম। বাড়ির সবচেয়ে ছোট সদস্য। নামে বাহাদুর হলেও স্বভাবে সে মোটেও নামের মর্যাদা রাখিনি। ভীষণ ভীতু। গোছের সরফরাজ ভাই চোখ রাঙিয়ে দুটো ধমক লাগাতেই ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। কোনো কিছুতে ছাড় না পেলে দৌড়ে এসে ইভার আঁচলে মুখ লুকায়। জানে এখানে এলেই আর কেউ কিচ্ছু করতে পারবে না। সরফরাজ ভাই যেন না। ইভা হাসলো। তার চোখের ওপর রোদের বিচরণ, তাকাতে সমস্যা হচ্ছে। ইভা কপালের ওপর হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করে। বিভা তন্ময় হয়ে বোনকে দেখে। ইভার রং ধবধবে ফর্সা, সে শ্যামলা, বাকি সব একই। নাক, চোখ, চেহারা। সে ইভার থেকে বড়। কত মিনিটের বড় তা অবশ্য ঠিক জানা নেই। জন্মের সময় তাকে বের করার পর ইভার মাথা নাকি মায়ের বুকের দিকে উঠে গিয়েছিল। ধাত্রী নিশ্চিত কণ্ঠে বলেছিল। সবাই বলেছিল, মরা হোক তবু বের হোক। মায়ের অবস্থা তখন খুব খারাপ, কিন্তু না, আল্লাহর ইচ্ছায় ইভা জীবিতই হয়েছিল। ইভার গাল লাল হয়ে গেছে, নাকের ডগায় জমাট বাঁধা রক্তের ন্যায় বর্ণ। বিভা নরম গলায় শাসন করে, রোদ থেকে আয়। লাল হয়ে গেছিস, কত দিন বলেছি রোদে যাস না, রং নষ্ট হবে। ইভা তাকালো। ওড়না টেনে মুখের ঘাম মুছে জানালা থেকে সরে আসে। বিভার হাতের দিকে ইশারা করে বলল, জ্বলন কমেছে? বিভা পানি থেকে হাত তুলে নেয়। 2 বার ঝাড়া দিয়ে আলগা পানি ঝরায়। ওড়নায় হাত মুছতে মুছতে বলে, হয়েছে, নিয়ে যা। বিভা বাধ্য মেয়ের মতো এগিয়ে আসে। সাবধানে হাতে বাটি তুলে নেয়। চলে যাওয়ার জন্য ফিরতেই বিভা পিছু ডাকে, শোন। কি? ভাইজান কোথায়? খাচ্ছে। কেন? বিভা উত্তর দেয় না। ইভা চলে গেলেই চুপ করে উঠে দাঁড়ায় সে। চুলের খোপা খুলে কোমর ছড়ানো ঘন মেঘের মতো ঝরঝরে চুল তার। বিভা যত্ন করে আঁচড়ায়। ইউসুফ বুকে ভর দিয়ে ঘুমাচ্ছে। ঘরে ঝলমলে আলো, পিঠের ওপর রোদ পড়ছে। ঘেমে গেছে সে। বিভা দ্রুত ঢুকেই ছিটকিনি তুলে দেয়। দরজায় কান পেতে থাকে। কতক্ষণ কারোর শব্দ শোনা যায় না। যাক, বুকের ধুকবুকানি কমে। হাতে খাবারের প্লেটে খুদের ভাত, 3 রকমের ভর্তা, কালো জিরা, শুটকি, মরিচ ভর্তার পরিমাণ বেশি। ইউসুফ মরিচ ভর্তা খুব পছন্দ করে। সে জানে বলেই এত কষ্ট করে নিজ হাতে বেটেছে, কাউকে ছুতে দেয়নি। বিভা পেছনে ঘুরে। বিছানায় চোখ পড়তেই কমে যাওয়া ধরপরানি বুকটা ধুক করে বেড়ে যায়। হৃদ কাঁপিয়ে ধরম ধরম বাজ পড়তে থাকে। ইউসুফ উদাম গায়ে শুয়ে আছে। গতকাল খুব গরম পড়েছিল। গায়ে জামা দিয়ে বেচারা ঘুমাবেও কি করে। ধীর পায়ে খাটের পাশে যেয়ে দাঁড়ায় বিভা। রোদ আড়াল হয়ে যায়।
ইউসুফের পিঠে ছায়া পড়ে। বিভার ইচ্ছা হয় ওড়নার আঁচলে সে পিঠের ঘাম মুছে দিতে, কিন্তু পারে না, সংকোচ হয়। নিস্পৃহ চেয়ে থাকে বিভা। পুরুষ মানুষের এত রূপ থেকে কী লাভ? ইউসুফ হঠাৎই চোখ মেলে। অনেকক্ষণে পিঠে গরম লাগছে না। রোদের বিপরীতে পরিচিত নারীর ছায়া। চিনতে অসুবিধা হয় না। ইউসুফ উঠে বসে, একবার বিভার দিকে তাকালো। চোখে চোখ পড়ে। ইউসুফ চোখ নামিয়ে নেয়। ঘুম ভাঙা জড়ানো গলায় বলে, কি হয়েছে? বিভা চটপট হাতের প্লেটটা পাশের টেবিলে রাখতে রাখতে উত্তর দেয়, চাচি পাঠিয়েছে আপনার নাস্তা। ইউসুফ হঠাৎ বিব্রত বোধ করে। তার গায়ে শার্ট নেই। আশেপাশে শার্ট খোঁজে, পায় না। রাতে গোসল থেকে বের হয়ে আর পরা হয়নি। দক্ষিণে জ্বালানা দিয়ে সুন্দর বাতাস এসেছে। খালি গায়ে আরাম করে শুয়েছিল সে। বিভা হাঁ করে চেয়ে আছে, চোখ সরাতে পারছে না। ইউসুফের লজ্জা বাড়ে। বিভাকে পাশ কাটিয়ে আলমারি থেকে শার্ট বের করে দ্রুত গায়ে জড়ায়। বোতল আটকাতে আটকাতে বলল, যাও, আমি খেয়ে নেব। বিভা যায় না। ধূপ করে বিছানায় বসে ভারী নির্বিকার গলায় বলে, পরে যাব। কথাটা বলেই আর চোখে ইউসুফের দিকে তাকালো। ইউসুফের প্রতিক্রিয়া নেই। গলায় তয়লে ঝুলিয়ে গোসলখানায় ঢুকে গেল সে। বিভা ঠায় বসে থাকে। ইউসুফ বের হয়ে দেখে ঘর গোছানো, বিছানা ঝাড়া, নতুন চাদর দেওয়া হয়েছে, মশারি ভাঁজ করে রাখা, যদিও টাঙানো ছিল না, বিছানার এক কোণে মুচড়িয়ে রেখে দিয়েছিল। চেয়ারে এলোমেলো কাপড়গুলো নেই, বোধহয় আলমারিতে রাখা হয়েছে, নতুন নয়। ইউসুফ অবাক হয় না। বিভা বিছানায় পা তুলে বসেছে ইউসুফ যেখানে ঘুমিয়েছিল। ইউসুফ ঘড়ির দিকে তাকালো। বিভা এসেছে 20 মিনিট পার হয়ে গেল। যাওনি কেন? ইউসুফের ভারী গলা। বললাম তো পরে যাব। বিভা পূর্বের ন্যায় নির্বিকার। পরে হয়নি এখনো? না। ইউসুফ প্রত্যুত্তর করল না। টেবিল থেকে কি একটা কাগজ তুলে নেয়। মনোযোগ দিয়ে দেখে। বিভা অধৈর্য হয়ে পড়ে। খাবার খাচ্ছেন না কেন? ঠান্ডা হচ্ছে তো। ইউসুফ না তাকাতেই উত্তর দেয়, পরে খাবো। বিভা বিরক্তি করে না। আস্তে আস্তে পায়ের ঝিম ধরে যায়। ইউসুফ আরও সময় কাগজ নিয়ে থাকে। তারপর উঠে প্লেট নিয়ে আবার চেয়ারে এসে বসে। বিভা বিছানা ছাড়ে, দড়াতে নেই বলে, এখানে বসেন, ওখানে কষ্ট হবে খেতে। ইউসুফ মৃদু কণ্ঠে তাকে থামিয়ে দেয়। না, বসো তুমি, সমস্যা নেই। বলতে বলতেই মুখে খাবার তুলে সে। বেচারি বিভা উসখুস হয়ে চেয়ে থাকে। ইউসুফ নিঃশব্দে খেয়ে যায়। মুখ দেখে বোঝা যায় না ভালো লেগেছে নাকি। লাজ লজ্জার মাথা খেয়ে বিভা আগ বাড়িয়ে জিজ্ঞাসা করে, ভর্তা কেমন হয়েছে? ভর্তার মতোই হয়েছে। মজা হয়েছে? ইউসুফ একটু সময় নেয়, তারপর বলে, মরিচেরটায় ঝাল বেশি। বিভা ধপ করে নিভে। মরিচের ভর্তা তো ঝালই হবে। ঝাল হয় জানি, এটা বেশি ঝাল। অন্যগুলো ঠিক আছে। শুধু মরিচেরটাই খারাপ? খারাপ বলিনি, ঝাল বলেছি। ইউসুফের নিচু স্বর। বিভার প্রশ্নে সে আগ্রহ দেখায় না। বিভা ক্ষুদ্র চোখে চেয়ে থাকে। সেই অভিমানী দৃষ্টিতে ফিরেও তাকায় না ইউসুফ। কিশোরী আবেগী বিভা আচমকাই ফেটে পড়ে। বালিশের পাশে থাকা ইউসুফের মুঠোফোনটা নিয়ে সজোরেই ছুঁড়ে ফেলে মেঝেতে। ডিসপ্লের কাচ চুরমার হয়ে ছড়িয়ে যায়। ব্যাটারি দূরে যেয়ে পড়ে। ইউসুফ খাওয়া থামায়। শান্ত চোখে পায়ের কাছে দেখে। একবার ফোনের আর কিছু বাকি নেই। বিভার রাগ কমে না। খাটের পাশের টেবিলটার ওপর রাখা জগ থেকে গ্লাস ভর্তি করে পানি ঢালে সে। অতঃপর গ্লাসটা নিয়ে ইউসুফের কাগজপত্রে ঠাসা টেবিলের ওপর রাখে। গভীর গলায় বলে, বেশি ঝাল লাগলে খাবেন না, প্লেট রেখে দিন, জমিদার মা এসে নিয়ে যাবে। আসি। তার কণ্ঠ ভারী, ভার ভার শোনায়। ইউসুফ নীরবে লোকমা তোলে। ধীর গতিতে ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল বাড়িয়ে বিভার পায়ের কাছের কাচের টুকরাটা নিজের কাছে নিয়ে আসে। পেছনে ঘুরলে মেয়েটার পায়ে বৃত্ত। বিভা তার উপরের অপেক্ষা করে না। শেষবারের মতন ইউসুফের মুখে অনুরাগীর বেদনা দৃষ্টি লুকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বিকেলের দিকে শোরগোল পড়ে যায়। গ্রামের শান্ত বাতাসে মুখে মুখে কথা ঘুরে বেড়ায়। তালুকদার বাড়ির ছোট ছেলে মইদুলকে বড় দিঘির ঝোপের পাশে পাওয়া গেছে, মৃত প্রায়। শরীরের অবস্থা ভালো না, বাঁচবে কিনা সন্দেহ। সদরের হাসপাতালে নিয়ে গেছে শোনা যায়। জামিলার মা
রসিয়ে রসিয়ে ছোট চাচিকে বলে, খালাম্মা, পোলাই মনে হয় বাঁচব না। তাই ভালোই হইছে, পোলার চরিত্র ভালো না তো। অসভ্যের ঘরে অসভ্য একটা, দুনিয়াই নষ্ট। মায়া মানুষ দেখলেই জীব লক লক করে। ছোট ছোট পোলাপানগুলা শান্তিতে মক্তবেও যাইতে পারে না। শালা নেমো খারাপ, কেউ জানে না মনে করছেন। এই যে ওর এই অবস্থা, গ্রামের প্রত্যেকটা মানুষ খুশি। বাইরে তো দেখাইব না, কিন্তু ভিতরে ভিতরে। আহা জমিলা, যেমনই হোক মানুষ তো, দোয়া কর যেন বেঁচে ফিরে। ধুর, রাখেন আপনার দোয়া। যা করছে না আপা, হাত পা নাকি কিচ্ছু রাখে নাই। মুখ বাইরাইয়া স্বেচ্ছা ফেলছে, হাতের আঙুল ডিকাইটটা থই নাই। বজ্জাত বেটার এক্কেরে উচিত শাস্তি। ধ্যাত, চুপ কর। জামিলা মুখ বাঁকা করে আরো কিছু বলতে যাচ্ছিল, জাহানারা পুনরায় ধমক লাগালো। জামিলার রাজ্যের যত অকর্মের কথা, কাজে দেরি হচ্ছে। ইভা রান্নাঘরের দরজা ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার গা শিউরে শিউরে ওঠে। বাহাদুর কোথা থেকে কোথায় উধাও হয়ে গেল। ধূপ করে হাত টেনে ধরে ইভা চমকে যায়, মৃদু চিৎকার করে ওঠে। জাহানারা ফিরে তাকালো। বাহাদুর অপ্রস্তুত ভঙ্গিতে ধরে রাখা হাতটি নাড়িয়ে বলে, কি হলো বুবু? ইভা বাহাদুরের মুখের দিকে তাকালো, চোরা কণ্ঠে বলল, না কিছু না, হঠাৎ ধরলি তো তাই। ইভা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আদুরে হাতে বাহাদুরের ছোট্ট ছোট্ট চুল এলোমেলো করে দেয়। বাইরে সন্ধ্যা হয়ে গেছে। জাহানারা উঠে লবণ গোলা পানি খাইয়ে দেয় ইভাকে। মনে মনে দোয়া পড়ে, সারা গায়ে ফু দিয়ে দেয়। স্নেহের গলায় বলে, দিন দুপুরে ভয় পায় কেউ? যা, বৌমার কাছে যা, গল্প কর গিয়ে, ভালো লাগবে। বিভা কোথায়? আপা তো সেই যে দুপুরে শুলো, আর তো দরজা খোলেনি। আচ্ছা, ও ঘুমাক, তোরাই যা। বাহাদুর ইভার হাত ধরে রেখেছে। তার বুবুর হাতগুলো তুলোর মতো নরম। শক্ত করে ধরলে মনে হয় হাওয়াই মিঠাইয়ের মতো মিশিয়ে যাবে। বাহাদুরের মনে ভয় হয়। সে কখনো বুবুর হাত চাপ দিয়ে ধরে না। যদি বুবু ব্যথা পায়, যদি সত্যিই হাত মিইয়ে যায়। আজবগুলি চিন্তা ভাবতে ভাবতেই পা ফসকে যায় বাহাদুরের। ইভা তাড়াহুড়ো করে সামলায়। আস্তে সিঁড়ি দেখে ওঠ, চোখ কই থাকে? বাহাদুর হাসলো, একটু পর বলল, মেঘদিঘিতে কি সুন্দর শাপলা ফুটেছে বুবু, গায়ে বেগুনি রং। আজ তো যেতে পারলাম না, ওদিকে বেজায় ভিড়। কাল তোমাকে নিয়ে যাবো। আচ্ছা? মেঘদিঘির নাম শুনে খুশি হবার বদলে আজ শরীরে গা কাটা দেয় ইভার। গলা শুকিয়ে আসে। বাহাদুর আবার প্রশ্ন করে। এবার হেসে ফেলে ইভা। বাহাদুরের মাথায় আলতো চাট্টি মেরে বলে, এই অসভ্য, তুই আমাকে নিয়ে যাস নাকি আমি তোকে নিয়ে যাই? গ্রাম শুনশান নিরিবিলি। ঝাপের প্রভা ছেড়ে তিমির রাত্রির ঢল নেমেছে। দুটো ভুতুম পেঁচা বুদবুদ করে ডাকছে, কণ্ঠস্বর ভিন্ন। পুকুরের নিষ্কম্প পানিতে একটু পরপর মৃদু তরঙ্গের আওয়াজ হচ্ছে। বৈশাখ হয়তো। তন্দ্রার ঘর থেকে ফিরে এসেই ইভার প্রচণ্ড মাথা ব্যথা উঠল। কপালের দুই পাশ টনটন করতে থাকলো। আজে বাজে কুৎসিত কুচকুচে স্মৃতিতে মাথা ভেসে উঠল। শেষমেশ মাথা ব্যথায় টিকতে না পেরে পরপর 3 বার বমি করে কাহিল হয়ে পড়ল সে। রাতের খাবার খাওয়ার শক্তি হলো না। 9টা বাজতে না বাজতেই বিছানাপত্তর ঝাড় দিয়ে হালকা বাতি জ্বালিয়ে শুয়ে পড়ল ইভা। বাহাদুর সবুসব অন্ধকারে ঠাই হয়ে বসে রয়। বুবুর কি হলো? রাতে ইভার কাছেই ঘুমায় বাহাদুর সব সময়, সেই ছোট থেকেই। ইভা চোখ বুঝতে পারে না। বৃষ্টি দৃশ্য ভেসে ওঠে। চোখ খোলা রাখতে পারে না। মাথা ব্যথা বাড়ে। দোটানায় অসহ্য হয়ে অনবরত পাশ বদলায় সে। বাম কাত ডান কাত ঘুরতে থাকে। বুবুর ছটপটানি দেখে ভীতু বাহাদুর মৃদু স্বরে বলে, বুবু, চাচিমাকে ডাকবো? মাথা ব্যথায় কাবু হওয়া কণ্ঠে উত্তর দেয়, না না, দরকার নেই, তুই খেয়ে ঘুমাস। কিন্তু চাচিমা ডাকতে এলে বলবি বাবুর মাথা ব্যথা খাবে না। দক্ষিণে জ্বালানা দিয়ে ঝরঝরে হাওয়া আসছে। ইভা রুগ্ন স্বরে বাহাদুরকে জ্বালানা আটকে দিতে বলে। বাতাস সহ্য হচ্ছে না। বাহাদুর জ্বালানা আটকে আসে। ইভা চোখ বুজে তখন হালকা সবুজ আলোয় কেমন পাংশুটে মলিন মুখ দেখাচ্ছে ধবধবে শ্বেতাঙ্গা মেয়েটিকে। 10টার দিকে জাহানারা খাবারের জন্য ডাকতে আসে। ইভা তখন গভীর ঘুম। তার ছোট্ট শরীরে কাঁথা জড়িয়ে দিয়েছে বাহাদুর। জাহানারা অবাক হন। এই অবেলায় কাঁথা মুড়িয়ে মেয়ের কিসের ঘুম?
বাহাদুর ফিসফিস গলায় জানায়, বুবুর মাথা ব্যথা, শব্দ করো না। জাহানারা কিছুক্ষণ মৌন চেয়ে রইলেন, অতঃপর বাহাদুরকে নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেলেন ঘরের দরজা ভিড়িয়ে। খাবার টেবিলে ইউসুফকে দেখা যায় আগে থেকেই, রোজ তাকে ডেকে ডেকে আনতে হয়। জাহানারা মিষ্টি করে হাসলেন। ইউসুফকে দেখা মাত্রই চাচিমার হাত ছেড়ে ছুটে গেল বাহাদুর। ইউসুফ বিস্তর হেসে ঝুপ করে ডান পায়ের ওপর উঠিয়ে বসালো তাকে, মাথায় চুমু খেয়ে বলল, তোকে তো দেখাই যায় না রে, থাকিস কই আব্বা? বাহাদুর দাঁত বের করে হাসলো। ইউসুফ মাথায় আদর করে দেয়, জাহানারার দিকে চেয়ে বলে, ইভা কোথায় আম্মা? জাহানারা ভাত বাড়তে বাড়তে উত্তর দেয়, খাবে না, মাথা ব্যথা, ঘুমিয়ে পড়েছে। ইউসুফ ও বলে মাথা নাড়ায়, গ্লাসে পানি ঢালে, চুমুক খেয়ে বলে, বিভা? আসছে, ঘুমাচ্ছিল তো, মাত্র ডেকে এলাম, ধর। জাহানারা খাবারের প্লেট এগিয়ে দেন, আর একটা প্লেট নিয়ে বিভার ভাত বাড়ে। এ সময় ঘুমাচ্ছিল? শরীর খারাপ? না না, এমনি। ইউসুফ বিলম্বে খাওয়া শুরু করে। প্রথম লোকমাটা বাহাদুরের মুখে তুলে দেয়। বাহাদুর ছোট্ট মানুষ, 6 বছর চলছে মাত্র, এক হাতে খেতে পারে না, মাখিয়ে ফেলে। সবসময় ইভা খাইয়ে দেয়। ইভা নেই বিদায় ইউসুফ খাইয়ে দিচ্ছে। বাহাদুরের মুখে আর এক লোকমা তুলে দিতেই বিভা নামে, ঘুমে চোখ মুখ ফুলে গেছে। চেয়ার টেনে বসতে বসতে বলে, বাহাদুর, এদিকে আয়, খাইয়ে দি। আমি দিচ্ছি, তুমি খাও। আমি খাবো না, ওকে খাওয়াতেই এসেছি। খাবে না কেন? জাহানারা রান্নাঘরে গেছেন, হলরুমে কেউ নেই। সরফরাজ রাত করে ফিরে, সে একাই খায়। ইউসুফ উত্তরের অপেক্ষা করে। বিভা চেয়ার ছেড়ে উঠে যায়, বলে, আপনি খাইয়ে দিন তাহলে, আমি চাই। বিভা, খেতে বলেছি, আম্মা ভাত বেড়েছে, খেয়ে নাও। বিভা ধপ করে বসে পড়ে, আস্তে করে প্লেটটা নিজের দিকে টেনে নেয়। অন্দিকা গাঢ় বিশালকায়, জ্যোৎস্নানাথ অকৃপণ হাতে দীপ্তি বিলাচ্ছে। গাছের পাতা শান্ত, দমকা সমীকরণ সুরসুরি দিয়ে যাচ্ছে সবুজ পাতার কাগজি গায়ে। বাতাসের রসিকতায় খিলখিলিয়ে হেসে উঠেছে তারা। ঝিরঝির হাসির শব্দে জমাট নীরবতা কাটাচ্ছে ক্রমশ। একাকী দেয়াল ঘড়িটার কাঁটা যখন 12টার ঘর ছাড়ল, ঠিক তখন একান্ত নিষ্ঠুর মানবের দ্বারে এসে উপস্থিত হলো এক অভিমানী মানবী। মনের অভিমানগুলো লুকাতে সক্ষম হলেও চোখের অভিমানগুলো লুকাতে ব্যর্থ সেই অষ্টাদশী শ্যামময়ী। বিভা সাবধানে দরজা ঠেলল। ইউসুফ ঘুমিয়ে পড়েছে হয়তো। কালেভদ্রে 1-2 দিন জেগে থাকে, তবুও নিজের কাজ নিয়ে। তার জন্য অপেক্ষাই বা করবে কেন? কে সে? প্রশ্নের উত্তর মিলল না। বিভা মনে মনেই হাতড়ে বেড়ালো। মনের হাতে ধরা পড়ল ফাঁকা টুকরো কাগজ, সাদা কাগজ, কিচ্ছুটি লেখা নেই সেখানে, কিচ্ছু না। ইউসুফ জেগেছিল, বিছানার সাথে হেলান দিয়েই চোখ বন্ধ করে বসেছিল। বিভা ঢুকতেই থমকালো দৃষ্টি ইউসুফের দিকে। নিবদ্ধ হতেই চোখ মেলল ইউসুফ। চোখাচোখি হলেও হঠাৎই ইউসুফ স্থির চেয়ে রইল বিভার কাজল রঙা পদ্ম চোখে। ঘরের নির্লাভ আলো, মেয়েটার রোজকার কাজ। রাত গভীর হতেই নিঃশব্দে ঘরে আসবে। কতক্ষণ তার দিকে চেয়ে থাকবে, আবার নিঃশব্দে চলে যাবে। সে জেগে থাকলেও ঘুমিয়ে থাকলেও বিভা আসবেই। যদি ঘুমিয়ে থাকে তবে ভোরবেলা জ্বালানা টেনে দেয়, পর্দা দেখে বোঝা যায় বিভা এসেছিল। এলোমেলো করে রাখা টেবিলের গোছানো কাগজ দেখে বোঝা যায় বিভা এসেছিল। খালি জায়গা ভরা পানি দেখে বোঝা যায় বিভা এসেছিল। কনকনে শীতে গায়ে টেনে দেওয়া কাঁথা দেখে বোঝা যায় বিভা এসেছিল। ইউসুফ দীর্ঘশ্বাস ছাড়ে। তার চোখে মুগ্ধতা নেই, স্নিগ্ধতা নেই, মায়া নেই, বাধা নেই, সম্মতিও নেই, শূন্য নির্বিকার চাহনি। তবু কেন চেয়ে আছে? বিভা চোখ নামিয়ে নেয়, দরজা আটকায় মৃদু পায়ে, বিছানায় যেয়ে বসে। ইউসুফ চেয়ে আছে। বিভা 2বার তাকালো। ইউসুফকে একইভাবে চেয়ে থাকতে দেখে অবাক হয়, মাথা নত করে। এত কঠিন কেন লোকটা? এত পাষাণ, এত নির্দয়, এত নির্মম কেন? সময় যায়, মান বাড়ে, নিকটেও দূরত্ব বাড়ে। ক্লান্ত ইউসুফ আবার চোখ বুজে হাত ঠেকিয়ে মাথা পিছে ঠেকায়। এই সর্বনাশা প্রণয়ীকে সে কি করে বুঝ দেবে? বিভা উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ায়। মৃদু বাতাসে অলকবন্ধন ছুটে যায়। ঢিলে খোপার কাঁটাটা মৃদু শব্দ তুলে মেঝেতে পড়ে যেতেই পেছন থেকে ভরাট কণ্ঠে ভেসে আসে, বিভা, ঘরে যাও, রাত হয়েছে।
বিভা একবার পিছে ফিরে তাকায়। ইউসুফ চোখ বুজে রেখেছে। ইউসুফের আদেশ উপেক্ষা করেই আবার আকাশের দিকে তাকায় বিভা। নীলছে তারার ঝকঝকে আকাশ। ইউসুফ চোখ খোলে এবার, গলা হালকা বাড়িয়ে নরম স্বরে ডাকে, বিভা। বিভা ফিরে তাকালো না। জ্বালানায় ধরে রাখা হাতটা শক্ত করে ইউসুফ ছোট্ট শ্বাস ফেলে আবার ডাকে, বিভা ডাকছি না? বিভা ঢোক গিলে চোখ ভরা পানি নিয়ে অনবরত পলক ফেলে। অভিজ্ঞদের ন্যায় কান্না লুকিয়ে পেছনে ঘুরতে ঘুরতে নিচু স্বরে বলে, বলেন। ঘরে যাও। আপনি ঘুমোবেন না? ঘুমাবো, তুমি যাও। বিভা চুপ করে থাকে কতক্ষণ, তারপর অত্যন্ত ক্ষীণ গলায় বলে, আপনি আমাকে ভালোবাসেন না কেন? ইউসুফ উত্তর দেয় না। বিভার থেকে দৃষ্টি সরিয়ে নেয়। পিঠের পিছনের বালিশটা ঠিক করে রাখতে রাখতে নির্বিকার গলায় বলে, ঘরে যাও বিভা। আপন আপন মনে জর্জরিত বিভা ঠোঁট চেপে অশ্রু আটকায়। ধরা গলায় বলে, আপনি আমাকে কিছু বলেন না কেন? আমি বললে শুনবে তুমি? আমি শুনি না আপনার কথা। কই শুনছো? আমি যেতে বলছি, তুমি গিয়েছো? উত্তরে নিশ্চুপ হয়ে যায়। বিভার চোখের পানি বারণ মানে না। দুই চোখের জল টুপ করে দুগাল বেয়ে গড়িয়ে যায় খুব নিভৃতে, খুব নীরবে। ভেতরে ভেতরে হাওমাও করে কেঁদে ওঠে বিভা। ইউসুফ শান্ত চোখে দেখে কৃষ্ণাময়ীর কান্না, কিছু বলে না। বিভা ধীর পায়ে এগিয়ে আসে, আস্তে করে বলে, মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছে কি জানেন? আপনার মুখ থেকে ভালোবাসি শোনা, একবার হলেও, মিথ্যে হলেও। অত নিন্দিতা নয়নে লোহার জ্বালানা শিখে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তন্দ্রা। মেয়েটার চোখে ঘুমের ছিটেফোঁটাও নেই। অপেক্ষারত চোখ দুটো নিষ্পলক চেয়ে আছে বাড়ির লোহার ফটকে। সরফরাজ ফিরেনি এখনো। দীর্ঘক্ষণ একাধারে চেয়ে থাকায় চোখে জল জমেছে। তন্দ্রা চোখ বুজে কোণ দিয়ে আচমকায় এক ফোঁটা তাজা জল গড়ায়, নাকের পাশ গড়িয়ে ঠোঁটের কাছে এসে জমে। মানুষটা এত ব্যস্ত থাকে, দুই দণ্ড নির্ভর শ্বাস ফেলার সময় পায় না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত খুব কম সময় আছে যে সরফরাজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। রাতের খাবারটা একসাথে খাওয়া হয়েছে। তন্দ্রার অভিযোগ করার জায়গা নেই। মা বাবা, ছোট দুই বোন, বাহাদুর, তার আবার এখন তো নতুন একজন আসছে। সবার খেয়াল রাখার অঘোষিত দায়িত্ব সরফরাজের। সে বাড়ির বড় ছেলে। মানুষটা এক বিন্দু কমতি রাখে না। বোন দুটোকে একটু হলেই চোখে হারায়। সরফরাজের বাবারা দুই ভাই। সরফরাজের বাবা বড়, ইউসুফের বাবা ছোট। সরফরাজ ইউসুফ পিটাপিটি হলেও বিভারা তাদের চেয়ে অনেক ছোট। তন্দ্রা এক মনে ভাবে, এই তো বছর দুয়েক আগে তাদের যখন বিয়ে হলো, প্রথম রাতে প্রথমবারের মতো শ্যামাঙ্গা টানা টানা চেহারার টকবগে পুরুষটিকে দেখে তন্দ্রা ভেবেছিল ইনি বোধহয় প্রচণ্ড রাগী। সে তোতলাচ্ছিল, ভয়ে গলা দিয়ে কথা অবধি বেরোচ্ছিল না। মনে হচ্ছিল এই বুঝি দিল ঘর কাঁপানো ধমক। কিন্তু না, তার অবস্থা দেখে উল্টো হো হো করে হেসে ফেলেছিল সরফরাজ। মাথায় হাত রেখে সহজ গলায় বলেছিল, এই মেয়ে, এত ভয় পাচ্ছ কেন? আমি কি মারবো নাকি তোমাকে? কষাই কষাই মনে হচ্ছে। ঘুমিয়ে পড়ো, ভয়ের কিছু নেই। তন্দ্রার ঘোর কাটে। হাতের পিঠে আলতো করে ঠোঁটের কাছের জমা জল মুছে পুনরায় ফটকে তাকাতেই দেখে দারোয়ান চাচা দরজা খুলে দিচ্ছে। গাড়ি ঢুকছে, সাদা গাড়ি। হেডলাইট নিভল। তন্দ্রা দ্রুত গোসলখানায় ঢুকে চোখে মুখে পানি দিয়ে আসতে আসতেই দেখে সরফরাজ খাটে বসে পাঞ্জাবির বোতাম ছাড়াচ্ছে। তন্দ্রাকে দেখতেই ক্লান্ত শান্ত নিচু স্বরে বলে, তুমি ঘুমাওনি কেন তনু? তোমার নামের সাথে তোমার বিন্দু মাত্র মিল নেই। তোমার বাবা কি দেখে তোমার নাম তন্দ্রা রেখেছে বলো তো? নামে ঘুম, অথচ চোখে ঘুম নেই। তোমার নামটা বড় বেমানান। আমার কথা না শোনো, অন্তত নিজের নামের মান রাখার জন্য হলেও রাত 10টার মধ্যে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়া উচিত তোমার। তন্দ্রা চোখ মুখ কুচকায়। আমার নাম বাবা রাখেনি, মা রেখেছে। আপনি সবসময় ভুল বলেন। উদ্ধার করেছে নাম রেখে। শোনো তনু, আমি ভেবেছি কদিন পর মেয়ের আকিকার সাথে তোমারও আরেকটা আকিকা করে দিয়ে দিব। ভালো হবে না? তন্দ্রা নাক ফুলিয়ে তাকালো।
সরফরাজ আচমকাই শব্দ করে হেসে ফেলে হাসতে হাসতে বলে, এখন আবার ভ্যা ভ্যা করে কেঁদে দিও না কিন্তু। তন্দ্রা মাথা নুয়ে ফেলল। অধর কোণে ঠাঁই পেল এক চিলতে নরম হাসি। কাছে যেয়ে বিছানা থেকে সরফরাজের পাঞ্জাবি হাতে তুলে নিতেই কনুই চেপে তাকে কোলে বসায় সরফরাজ। তন্দ্রা আটকে ওঠে, বলে, পাগল নাকি? আমার ওজন দেখেছেন? সরফরাজ হাসে। তন্দ্রার দুই গালে এক হাত রাখে। বড় হাতের আজলাই তন্দ্রার সেই ছোট্ট রক্তিম লাজুক মুখটা ভারী সুন্দর দেখায়। সরফরাজ অপলক চেয়ে থাকে অনেকক্ষণ। তন্দ্রা ধীর গলায় বলে, ছাড়ুন, ভাত খাবেন না? সরফরাজ ছেড়ে দেয়। তন্দ্রা উঠে যেতেই ক্লান্ত স্বরে বলে, ভাত খাবো না তনু, মাথা ধরেছে, ঘুমাবো। বিভা ইভা যমজ না হয়ে আপনার আর ইভার যমজ হওয়ার দরকার ছিল। ভাই বোন দুজনে একেবারে সেম রকম, একই। ইভাটাও আজ ভাত খায়নি, মাথা ধরেছে বলে সেই 9টা বাজে ঘুমিয়ে পড়েছে। দেখি সরুন, বিছানা করে দিই। কথাটা বলেই বিছানা ঝাড়তে ব্যস্ত হয়ে পড়ে তন্দ্রা। সরফরাজ চিন্তায় মগ্ন হয়, মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। সকালে সরফরাজের ডাকে ঘুম ভাঙে ইভার। ভাইয়ের কণ্ঠ কানে যেতেই পিটপিট করে চোখ মেলে সে। মাথাটা ভার হয়ে আছে এখনো, চোখ দুটোতে কেমন দপদপ ব্যথা। বাহাদুর তাকে আষ্টে পিষ্টে জাপটে ধরে ঘুমোচ্ছে। ইভা আস্তে করে ঘাড় ফিরায়, ভাইয়ের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। সরফরাজ একটু ঝুঁকে, তারপর কপালে হাত রাখে। যাক, ঠান্ডা, স্বস্তি মিলে। ইভা আলতো করে বাহাদুরের হাত ছাড়িয়ে নেয়। সরফরাজ তাড়াহুড়ো করে বলার চেষ্টা করে, উঠতে হবে না। কথা শেষ হয় না, তার আগেই উঠে বসে ইভা। নিচু স্বরে বলে, বসেন ভাইজান, দাঁড়িয়ে আছেন কেন? সরফরাজ বসলো, কোমল গলায় বলল, এখন কেমন আছিস? শরীর খারাপ শুনলাম। বিভা বিড়বিড় করে বলে, শরীর খারাপ না ভাইজান, একটু মাথা ব্যথা হয়েছিল। রাতে খাসনিও? ইভা অপরাধীর মতন উত্তর দেয়, ঘুমিয়ে পড়েছিলাম। নড়ে চড়ে বসে সরফরাজ। কিয়ৎক্ষণ ইভার মুখে চেয়ে থাকে, আলতো করে মাথায় হাত রেখে বলে, ওসব ভেবে শরীর খারাপ করছিস কেন বুড়ি? বলেছি না ভুলে যেতে। ইভা মাথা নুইয়ে ফেলে, আস্তে করে বলে, ভাইজান আপনি ওকে। তার কণ্ঠে সংকুচিত স্বর বেরোচ্ছে না। চোখের পাতায় ঘুরপাক খায় জমিলার বর্ণনা করা মৃদুলের সেই বিভৎস বর্ণনা। ভালো করেই জানে সরফরাজ করিয়েছে এমনটা। ওই কুত্তার বাচ্চা তোকে। সরফরাজ হঠাৎই প্রচণ্ড রেগে যায়, রক্তলাল হয়ে যায় চোখ, কপালের রগ ভেসে ওঠে। ইভা চমকে ঘুমন্ত বাহাদুরের দিকে তাকায়, ভীতি গলায় বলে, ভাইজান আসতে, বাহাদুর উঠে যাবে। সেদিন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বিশাল দিঘির সিঁড়িঘাটে মগ্ন হয়ে বসেছিল ইভা, পাশে বাহাদুর। দিঘির সচ্ছল টলমলে পানিতে ইভার প্রতিচ্ছবিটা ও তীর করে কাঁপছিল। দিঘিটা বেশি দূরে নয়, বাড়ি থেকে মিনিট 2 লাগে যেতে। দিঘির পাড় থেকে তাদের দোতলা বাড়িটাও দেখা যায় স্পষ্ট। বিকালের দিকে নিরিবিলি থাকে। ইভা মাঝে মধ্যেই একাকী যেয়ে বসে থাকে সেখানে। অনেক সময় বাহাদুরকে নিয়ে যায়, দিঘির শাপলা তুলে আনে। সরফরাজের বোন বলে কেউ কোনোদিন ভুল করেও তার সাথে ভিড়ে না, ঘুণ অক্ষরেও বিরক্ত করতে আসে না। সেদিন বসেছিল, মনটা খারাপ ছিল বিধায় আসতেও ইচ্ছা হচ্ছিল না, আর সেই অনিচ্ছাই কাল হয়ে দাঁড়িয়েছিল তার। সেদিন বাহাদুরকে নিয়েই গিয়েছিল ইভা। বাহাদুর হঠাৎ করেই কনিষ্ঠ আঙ্গুল দেখিয়ে প্রাকৃতিক বেগে ইশারা করল। ইভা অনুমতি দিতেই এক ছুটে দৌড়ে চোখের আড়াল হয়ে গেল। ইভা বসেই ছিল, বাহাদুর ফিরছিল না দেখে একসময় ভুরু কুঁচকে উঠে দাঁড়ায়। মাগরিবের আজান পড়ে যাবে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। ছেলেটা কই গেল, পেছনে ঘুরবে, তখনই কে যেন মুখ চেপে ধরে। ইভা শব্দ করতে পারল না। পুরুষালী শক্ত হাতের মাঝে কাটা মুরগির মতো ছটফট করে। লোকটা তাকে পাশের ঝোপে টেনে নিয়ে যায়, গাছের সাথে গলা ঠেসে ধরে, ঘাড়ের কাছে ফিসফিস করে বলে, আজ পাইছি তোরে। বাহাদুর ফিরে এসেছে তখন। ইভাকে না পেয়ে বুবু বুবু বলে চেঁচাচ্ছে। ইভা দেখতে পারছিল, অথচ সামান্য নড়াচড়া করার শক্তিও পাচ্ছিল না। ছোট্ট বাহাদুর ভেবেছিল বুবু বোধহয় বাড়ি ফিরে গিয়েছে, বিধায় সেও বাড়ির দিকে পা বাড়ায়। নিরুপায় ইভা যখন আশা প্রায়
ছেড়েই দিচ্ছিল, ঠিক তখনই সরফরাজের দেখা গেটের সামনে। সেদিন বাসায় ছিল সে। ইভারা এখনও দিঘির পাড়ে শুনে বেরোচ্ছিল ডেকে আনতে। ইভা দূর থেকেই দেখে ভাইজানকে, মনে মনে হাজারবার আল্লাহকে ডাকে। সরফরাজ ঝুঁকে কি যেন কথা বলে বাহাদুরের সাথে। বাহাদুর বাড়ির ভিতর দৌড়ে যেতেই সে উদ্ভ্রান্তের মতন এদিকে এগিয়ে আসে। পিছনের ছেলেটা ভয় পেয়ে যায়। সরফরাজ দিঘির পাশে এসে দাঁড়াতেই বিড়বিড় করে বিশ্রী গালি দিয়ে ইভাকে ছুঁড়ে ফেলে মাটিতে। সরফরাজ চমকে ওঠে, দ্রুত যেয়ে ইভাকে ধরে। অজ্ঞান প্রায় ইভা ভাইকে জাপটে ধরে। মইদুল উল্টো পথে দৌড় ততক্ষণে। সরফরাজ তীক্ষ্ণ চোখে মইদুলের দিকে তাকায় একবার। আবছা অন্ধকারেও চিনতে অসুবিধা হয় না তার। সপ্তাহখানেক পরে গতকাল বিকালে ওই ঝোপেই মৃদুলের মৃত প্রায় দেহ পাওয়া যায়। আমি ওকে মেরে ফেলিনি, এই তো বেশি। ইভা চুপ করে থাকে। মৃদুল বাঁচলও না। ভাইয়ের সামনে বলার সাহস হয় না। আর প্রসঙ্গ পাল্টে বলে, আম্মা আম্মা আর কয়দিন ঢাকায় থাকবে? এবার নরম হলো সরফরাজ। আব্বা, আম্মা ঢাকা গেছে, সপ্তাহ পেরিয়ে গেছে। আম্মার শরীরটা খারাপ ছিল। আব্বা আর চাচা মিলে ঢাকার হসপিটালে নিয়ে গিয়েছে। ওখানে এক আত্মীয়ের বাসায় থাকছে। সরফরাজ উত্তর দেয়, আর 2-4 দিন, এরপরই চলে আসবে। আচ্ছা। ইভা বলার মতো কিছু পেল না। আচ্ছা ঘুমা, আসি, বেরোবো। সরফরাজ উঠে দাঁড়ায়। ইভা পিছু ডাকে, ভাইজান, আমি আর কখনো ওদিকে যাব না, কোনো দিন যাব না, কসম। সরফরাজ যেতে গিয়েও থেমে যায়। ফিরে এসে ইভার মাথায় চুমু খেয়ে বলে, কেন যাবি না? আমি একবারও মানা করেছি? তোর যখন মন চায় যাবি, ভয়ের কিছু নেই, আমি আছি না। ছায়া হর্নের লালাপ বর্ণে আন্তরিকের ধার রাঙা শুরু হতেই বিভাকে নিয়ে বেরিয়ে এলো ইউসুফ। বাসায় 2টো গাড়ি, একটা সরফরাজ নিয়ে গেছে, আর একটা নিয়ে ইউসুফ বেরোলো। উদ্দেশ্য বড় মার্কেট। রাস্তা অনেকক্ষণের, পৌঁছাতে সময় লাগবে। বিভা গতকাল ফোন ভেঙেছে, নতুনটা কিনতেই বেরোচ্ছিল। সঙ্গে বিভাকে কেন নিয়ে এলো জানে না। হয়তো ফোনটা বিভা ভেঙেছে বলেই মেয়েটা তার কথাই অমান্য করে না। ঠিক বিকেলে শান্তির ঘুম ঘুমিয়েছিল। ইউসুফ একবার ডাকতেই উঠে পড়ে জেদ দেখিয়ে একটু আপত্তি করলেও ইউসুফের গভীর কণ্ঠস্বরের কাছে টি করতে পারেনি। গাড়ি চলছে। বিভা একটু পরপর চোখ ডলছে, মুখ হা করে হাই তুলছে। হাতে খালি দইয়ের মাটির কাপ। ইউসুফ কিনে দিয়েছে আসার সময়। পথে সে পছন্দ করে মিষ্টি দই। গ্রামের রাস্তা এবড়ো থেবড়ো, গাড়ি সমান্তলে চলে না। তন্দ্রাচ্ছন্ন বিভার মাথাটা টুক করে জ্বালানায় থেকে কাজ নামালো। মাথার ওড়না পড়ে গেছে, দীঘল কালো চুল ছাই ছাই উড়ছে। ইউসুফ গাড়ির গতি কমায়। এক হাত স্টিয়ারিংয়ে রেখে আর এক হাতে বিভার হাত থেকে দইয়ের কাপটা নিয়ে সরিয়ে রাখে। জ্বালানার কাজ উঠিয়ে সরে যায়। ভাঙা রাস্তা এদিক ওদিক করতে করতে শ্যামাঙ্গীর মাথাটা যেয়ে ঠেকে ইউসুফের বাহুতে। ইউসুফ এক পলক তাকায়। ঘুমন্ত বিভার মাথাটা সযত্নে বুকে নিয়ে বিড়বিড় করে বলে, তুমি জানো একপাক্ষিক, আমি জানি অপ্রত্যাশিত। দীর্ঘক্ষণ উসখুস করে বিভার ঘুম যখন ভাঙল, ইউসুফ তখন ড্রাইভ করছে। নিচের ঠোঁট কামড়ে মনোযোগী সে। চোখের সামনের কাছের দিকে তাকিয়ে আছে, যেন সেই কাছে কেউ কোটি টাকার সিনেমা চালিয়ে রেখেছে, বা বিনা পয়সায় সার্কাস দেখাচ্ছে, বা কাছে কোনো জাদু আছে। তাকালে 2 চোখের দৃষ্টি বাড়ে। ইউসুফের শার্টের বোতাম সবটা খোলা। একটু পরপর চুলে চালানো আঙ্গুলের ভঙ্গিটাতে কেমন ভিন্নতা খুঁজে পায় বিভা। মাথার হাতটা বন্ধ, জ্বালানার কাছে ঠেকানো। কি ভীষণ অবহেলা, তাই না? বিভা এক মনেই হাসল। কেমন গা ছাড়া হাসি, থন্ন ছাড়া হতাশ হাসি। সেই হাসিতে শব্দ হলো না, ঠোঁট আলগা হলো না। ইউসুফ ফিরে তাকালো না। এবার বিভা নিজ থেকেই বলল, আমি উঠেছি। তো কিছু না। হালকা গলায় উত্তর দিয়েই চুপ করে গেল বিভা। কিছুক্ষণ পর আবার বলল, পৌঁছেনি এখনো? ফিরছি। বিভার চোখ কপালে উঠে গেল। এতক্ষণে টনক নড়ল। বাইরে রাত, কালো ঘুটঘুটে রাত। এত রাত কখন হলো? বাজে কয়টা? তারা তো বিকেলে বেরিয়েছিল। তবে
এক পাহাড় সম বিস্ময় নিয়েই বিভা প্রশ্ন ছুড়ল। মানে আপনি ফোন কিনেননি? কিনেছি তো, এই যে। ইউসুফ গাড়ির সামনে ড্রয়ারটা খুলে দিল। ভিতরে 3টা চকচকে বক্স। বিভা বিস্ময় বিশাল এভারেস্ট ছুড়ল। কখন কিনেছেন? এতগুলো কেন? ইউসুফ ড্রয়ারটা আটকে উঁচু কণ্ঠে বলল, তুমি ঘুমিয়েছিলে, আবার কখন ভেঙে ফেলো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। 2 দিন পর পর এত রাস্তা বয়ে কিনতে আসাও ঝামেলা, তাই বেশি করে কিনে রাখলাম। কথায় না পেরে তো এই এক ফোনের উপরই হাত চলে তোমার, আর কি পারো। বিভা চোখ মুখ কঠিন করলো, মনে মনে বলল, আপনি 3টে ফোন কিনতে পারেন, অথচ 2 মিনিট কাছে বসে আমাকে নরম গলায় একটু মানা করতে পারতেন না? আপনি মানা করলে আমি আর কোনো দিন আপনার ফোনে হাত দেব, আর কোনোদিন আপনাকে বিরক্ত করব? বিশ্বাস করেন, এই রাস্তার বিশাল লম্বা হেডলাইটটাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, আপনার এই গোটা 3টে ফোন আর ভীষণ নাকুচু স্বভাব আমি একদিনে ভাঙব। মৃদুলের মৃত্যু খবরটা পাওয়া গেল পরদিন দুপুরেই। বারান্দার রেলিং ঘেঁষে ইভা ঘণ্টাখানেক দাঁড়িয়ে রইল মেঘদিঘিতে চেয়ে। এই দিঘির নাম মেঘদিঘি না, গ্রামের লোকজন একে সাধারণ ঝোপের পাশে পড়ে থাকা খুব নগণ্য একটা দিঘি বলেই জানে। নামকরণটা সে নিজেই করেছে। দিঘির জলে পুরো আকাশটা দেখা যায়। দূর থেকে দেখলে মনে হয় একখণ্ড আকাশ এসে এই পৃথিবীতে বিছিয়ে পড়েছে। থরথর করছে মেঘ, নীল সাদা, ভীষণ সুন্দর জলমেঘ। সাদা মেঘে কৃষ্ণচূড়ার ঝাঁক। দিঘির টলটলে জলে গোধূলিরঙা আকাশের নিখুঁত প্রতিচ্ছবি ভাসছে। মাঝে 2-1টা বেগুনি শাপলা। বোধ হচ্ছে আকাশের গায়ে মাথা উঁচু করে ফুটে আছে ওরা। দিঘির একপাশে পরপর 5টে লাল সিঁড়ির পর একটা 6ষ্ঠ সিঁড়ি থেকে বেয়ে বাকিগুলো ডুবেছে পানির নিচে। ঠান্ডা পানির নিচে সেই 6ষ্ঠ সিঁড়িতেই পা ডুবিয়ে বসেছিল ইভা। আজ বাহাদুর আসেনি। আসার আগে দেখে এসেছে বিভার ঘরে বসে পেন্সিল কামড়ে কামড়ে খাতায় অঙ্ক কষছে। সে যেতেই করুণ চোখে একবার চাইল বিভার করা চোখ রাঙানিতে, আবার মাথা নিচু করে খাতায় মনোযোগ দিল। সেই দৃশ্য মনে পড়তেই দিঘির জলে পা নাচিয়ে খিলখিল শব্দ করে হেসে ফেলল ইভা। নির্জন জায়গাটায় ভারী অদ্ভুত সুন্দর পোষানো সেই ঝলমলে হাসির শব্দ। ক্যামেরার শাটারের শাট আওয়াজটা এলো তখনই। ইভার পিলে চমকে উঠল। বা কাঁধের উপরে কারোর হাতের অস্তিত্ব টের পেতেই ধরপড়িয়ে উঠে দাঁড়ালো সে। কাঁধের সাথে লেগে থাকা সায়নের ক্যামেরাটা হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। 2 হাতে আঁকড়ে কোনো রকমে বাঁচিয়ে নিল সে। মাত্র 1 ধাপ উপরের সিঁড়িতে আস্ত এক অপরিচিত পুরুষকে দেখে ইভার চোখ মুখ ভয়ে চুপসে গেল নিমিষেই। সমস্ত গা শিউরে উঠল সর্বগ্রাসী আতঙ্কে। সায়ন ক্যামেরা থেকে চোখ তুলে এক পলক মেয়েটার দিকে পাংশুটে মুখে দেখল। 1 ধাপ নিচে নামতে নামতে প্রচণ্ড বিব্রত কণ্ঠে বলল, ভয় পাবেন না, আমি আপনার ছবি তুলিনি। আগন্তুককে নামতে দেখে আপনা আপনিই পিছিয়ে গেল ইভা। সায়ন হঠাৎ করেই চিৎকার করল। আপনি? কথা সম্পূর্ণ হলো না, তার আগেই পানির নিচের পিচ্ছিল সিঁড়িতে পা পিছলে গেল ইভার। হতভম্ব সায়ন তড়িৎ গতিতে হাত ধরার চেষ্টা করলো, লাভ হলো না। ভয়ে আতঙ্কে জুবুথুবু ইভা চিৎকার করতেও বেমালুম ভুলে গেল যেন। থই থই পানিতে 2-3 বার তলিয়ে গিয়ে নাকে মুখে পানি ঢুকে গেল। তরতর করে শ্বাস আটকে এলো। মুহূর্তেই 7 পাশ না ভেবে ক্যামেরাটা সিঁড়ির ওপর রেখেই পানিতে নেমে গেল সায়ন। পরপর কতগুলো সিঁড়ি পা রাখলেই নাগাল পাওয়া যাচ্ছে, আর বোকা মেয়েটা ভাসতে ভাসতে মাঝখানে চলে গেছে। সায়ন পানি হাতড়ে সামনে এগোলো। আশেপাশে একটা কাক পক্ষীও নেই। ইভা ডুবছে প্রায়। সায়ন দ্রুত 1 হাতে কবজি চেপে টেনে আনলো। দ্বিধাগ্রস্ত হতেই নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল ইভার তুলতুলে ছোট্ট শরীরটা। বিব্রত বোধটা যেন গলার মাঝে শক্ত কাটার মতো আটকে গেল এবার। দেখি, ধরুন আমাকে, গলা ধরুন। এই মেয়ে। ইভা ধরল না, নিশ্চুপ চোতনহীন লেপ্টে রইল সায়নের বুকের মধ্যখানে। তার ক্ষীণ শ্বাস খুব ধীর গতিতে পড়তে থাকলো। খোপা খুলে যাওয়া বিশাল ধীগল লম্বা লম্বা ভেজা চুলগুলো লতা পাতার মতন পেঁচিয়ে গেল সায়নের হাতের বাহুতে।
ইভাকে পাড়ে তুলে বিব্রত সায়ন এবার আরও বিব্রত বোধ করল। সন্ধ্যা নামার আগ মুহূর্তের আবছা আলোতে ইভার দিকে তাকাতেই তার প্রচণ্ড লজ্জা লাগলো। কয়েকবার গালে চাপড় মেরেও লাভ হলো না, শুধু ইভার মাথাটা এদিক ওদিক হলো মাত্র। অজ্ঞান ইভা সেই অজ্ঞানই রইল। নিরুপায় দিশেহারা সায়নকে মাত্র কয়েক মুহূর্তেই সিদ্ধান্তে গোটা 27 বছরের জীবনের সবচাইতে অস্বস্তিকর কাজটাই করতে হলো তখন। ইভার জ্ঞান ফিরল কিয়ৎক্ষণের জন্য। কয়েক সেকেন্ড নিভু নিভু চেয়ে থেকে অত্যন্ত দুর্বল গলায় কিছু বলার চেষ্টা করে আবারও অচেতন হয়ে গেল সে। সায়ন আবার ডাকলো, এই মেয়ে, এই যে মিস, আপনি? ইভার মাথাটা বাম দিকে হেলে পড়ল। গায়ে একদলা মাটি লেপটে গেল রঙের মতন। দীর্ঘশ্বাস ছাড়ল সায়ন। এদিক ওদিক চাইল একবার। তার গাড়িটা একটু দূরেই পার করা। সুন্দর ফিরছিল রাস্তা দিয়ে। কি করতে যে এই দিঘির ছবি তুলতে এলো কে জানে। না আসতো, না মেয়েটার সাথে দেখা হতো, না এই চরম বিদঘুটে পরিস্থিতিতে পড়তে হতো। গ্রামে সন্ধ্যা হতেই রাত নামে, মানুষের আনাগোনা কমে যায়। আবার দিঘির পাশের ঝোপ জঞ্জাল। ভুল করে হলেও আশেপাশে কেউ তাদেরকে এমন অবস্থায় দেখলে তিল থেকে তাল বানাতেও বিন্দুমাত্র ভাববে না, উল্টো আরও বিরাট ঝামেলায় ফেসে যাবে অনাহাসে। এই মেয়ের বাড়ি কোথায় কে জানে, জানার কথাও না অবশ্য। শুইয়ে দিয়ে খুব আঁটোসাঁটো ভঙ্গিতে তার গায়ে চুপচুপে ওড়নাটা টেনে নিল সায়ন। দু হাতে চিপড়ে পানি ঝরিয়ে গায়ের ওপর মেলতে যেতেই টের পেল তার প্রচণ্ড লজ্জা লাগছে। লজ্জায় কানের লতি গরম হয়ে যাচ্ছে, হাত কাঁপছে, বুক কাঁপছে। মেয়েটার দিকে তাকানোতে যেন ঘোররত। গুরুতর অপরাধ। পুরুষ মানুষের লজ্জা কম থাকে, কথাটা হঠাৎই প্রচণ্ড মিথ্যা মনে হলো সায়নের। নিঝুম অদ্ভুত দিঘির পাড়ে সায়ন নিজের ভেতরের সবচেয়ে লজ্জাশীল সত্তাটাকেই খুঁজে পেল যেন। নিজের হাঁটুর বয়সী একটা ছোট্ট মেয়েকে দেখে সারা বিশ্বের সমস্ত লজ্জা এসে ভর করল প্রাপ্তবয়স্ক চোখের পাতায়। ড্রাইভিং সিটে বসে ফোন করলো সে। ফবি, আমি ব্রেক করছি বুঝলে, পথে একটু ঝামেলা হয়েছে। সে কি, তোর না জরুরি কাজ পড়লো, সকালের মধ্যে না ফিরতে হবে? আজ আর ফেরা হয়েছে। বিড়বিড় করতে করতেই ফোন রিসিভ করলো সায়ন। মেঘ দিঘিকে একলা ফেলে দিঘি কন্যা সমেত গাড়ি কিছুক্ষণের মতোই চোখের আড়াল হয়ে গেল। সোনালি বিকেল সন্ধ্যার চাদরে গা ঢাকা দিল। নির্বিঘ্ন নির্জনতায় সবেমাত্র চাঁদের নরম আলো ছড়ালো। বিভা তখন ছোট্ট বাহাদুরকে অঙ্ক করাতে ব্যস্ত। ছেলেটা খালি পড়াশোনায় ফাঁকি দেয়। ঘরের বন্ধ দরজায় ঠকঠক শব্দ। ইভা এসেছে ভেবে খাতায় এটা ওটা দেখিয়ে দিতে দিতে বিভা উঁচু কণ্ঠে উত্তর দিল, আয়। দরজা খুলল। এক পলক চোখ তুলে দেখল বিভা। থতমত খেয়ে গেল সাথে সাথেই। দরজায় ইউসুফ দাঁড়িয়ে আছে। বিভা আমতা আমতা করল, মিনমিনে কণ্ঠে বলল, মানে আসেন। ইউসুফকে ব্যস্ত দেখালো। বিভার মিনমিনে কণ্ঠটা তার কান অবধি পৌঁছালো না। ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত চোখ বুলিয়ে সে অত্যন্ত অস্থির কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ইভা কোথায়? তোমার সাথে নেই? বিভা কিছুক্ষণ কথাহীন চেয়ে রইল। ইউসুফের চিন্তিত চোখ দুটো তার ভীষণ সুন্দর দেখালো। তারপর বলল, না, ঘরে আছে হয়তো। ইউসুফ দুইবার চোখের পলক ফেলল। চিন্তার বদলে সেখানে এসে ভর করল ভীতি। কণ্ঠস্বর স্পর্শরত, ঘরে নেই, দেখে এলাম তো মাত্র। বিভা ভ্রু কুঁচকালো। বিছানা ছেড়ে নামতে নামতে বলল, সে কি, বিকেলে বলল ওই দিঘির পাড়ে যাচ্ছে, এতক্ষণে তো ফিরে আসার কথা, আসেনি, সন্ধ্যা হয়ে গেছে। ইউসুফ মৃদু কণ্ঠে শুধালো, ওখানে গিয়েছে? আচ্ছা, আমি দেখছি। ইউসুফ চলে গেল দিঘির পাড়ে। তন্ন তন্ন করে খুঁজেও ইভাকে পাওয়া গেল না। খবর পাওয়া মাত্রই সরফরাজ ফিরে এলো ঘণ্টাখানেকের মধ্যেই। দিঘির আশপাশে আরও কয়েক দফা খোঁজাখুঁজি চলল। সবার থমথমে চেহারার দিকে তাকিয়ে ইউসুফ নিচু স্বরে বলল, সরফরাজ, পানিতে একবার খুঁজে দেখব? সরফরাজ উত্তর দিল না। নীরবে চেয়ে রইল অন্ধকার দিঘির কুচকুচে পানিতে। ইউসুফ নামলো পানিতে, ডুবকি লাগালো অনেকক্ষণ। শেষ সিঁড়িটায় দাঁড়িয়ে
বুক চেপে রইল বিভা। ইউসুফ উঠল খালি হাতে। সিঁড়ির কোণে দাঁড়িয়ে থাকা বিভার টলমলে চোখ দুটোতে চেয়ে জীবনে প্রথমবারের মতো বিভাকে জানিয়ে বিভার মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করো না। বিভা ঝরঝর করে কেঁদে ফেলল। সেই রাতে দিঘির পাড়ে দাঁড়িয়ে পাষাণ ইউসুফ কেন যেন খুব নরম হয়ে গেল। তার নমনীয়তায় বিভার চোখের পানি মিলেমিশে একাকার হয়ে গেল ইউসুফের ভেজা চুপচুপে শার্টে। ফুপির বাসার কাছাকাছি পৌঁছে ব্রেক চাপল সায়ন। পাশের সিটে মেলে দেওয়া প্রায় শুকিয়ে আসা শার্টটা নিয়ে গায়ে জড়ালো, বোতাম আটকালো। উপরের লুকিং গ্লাসে চোখ পড়ল হঠাৎই। এবার আর লজ্জা পেয়ে চোখ নামালো না সায়ন, বরং চেয়ে থাকলো অপলক কিছুক্ষণ। ছোট্ট আয়নায় সেই 2 মিনিটের দেখাই বোধহয় কিছু একটা হয়েছিল, নামবিহীন শিরোনামহীন কিছু একটা। সায়ন পেছনে ঝুঁকে গিয়েছিল, হাতের পিঠে ইভার গালের কাদামাটি মুছে দিয়েছিল। লিথিসা ফুবু একা মানুষ। গ্রামের বিশাল দোতলা বাড়িটা তার প্রাক্তন স্বামীর। বিয়ের 2 বছরের মাথায় স্বামীর হঠাৎ মৃত্যুর পর তিনি আর বিয়ে করেননি। নিঃসন্তান 50-60 মহিলাটাকে নিঃসন্দেহে পৃথিবীর সবচাইতে ভালো মানুষগুলোর কাতারে ফেলে দেওয়া যায়। বড় ভাইয়ের ছেলেকে এক পৃথিবী সমান ভালোবাসে। মানুষটাকে দেখলে কেউ বলবেই না মানুষটার জীবনে এত একাকিত্ব, এত দুঃখ, এত বেদনা। সায়নের গাড়ির আলো দেখা মাত্রই দৌড়ে বেরিয়ে এলেন তিনি। দারোয়ান ঝিমাচ্ছিল। লিথিসা ফুপি ধমকে জানালো তাকে। সায়নের হর্ন চাপতে হলো না। দারোয়ান তাড়াহুড়ো করে বিশাল লোহার গেটটা খুলে দিল। একপাশে গাড়ি থামিয়ে সায়ন যেই না বেরোলো, লিথিসা ফুপু জানালার ভিতর দিয়ে ইভার পাটুকু দেখেই আটকে উঠলেন। সায়ন, বাবা কি করেছিস? সায়ন উত্তর দিল না। ফুপুর উত্তেজিত হওয়ার স্বভাব আছে। ইভাকে পাজাকোলে করে বের করতেই লিথিসা ফুপি এবার দ্বিগুণ জোরে চেঁচালেন, হায় আল্লাহ, কি হয়েছে ওর? গা ভেজে কেন? এত ছোট মেয়ে কোথায় পেলি? সায়ন ক্লান্ত কণ্ঠে বলল, ফুপি ভিতরে যাই, উনি অজ্ঞান, ঘরে নিয়ে যায়। আয় আয়, আমার ঘরে নিয়ে চল। ইভাকে ঘর পর্যন্ত নিয়ে যেতে যেতে সবটা খুলে বলল সায়ন। লিথিসা ফুবু এবার আরও চেঁচালেন, তুই ভয় দেখালি কেন? বেচারি না জানি কত ভয় পেয়েছে, জ্ঞানটাও ফিরেনি এখনো। আল্লাহ। সায়ন চুপ করে রইল। ফুপির কথায় মানে হলো ভুলটা আসলে তারই হয়েছে। ইভাকে বিছানায় শুইয়ে দিয়ে ফুপির কাছে পানি চাইল সায়ন। ফুপি পানি দিলে ইভার মুখে ছিটালো পরপর কয়েকবার। পানি ছিটা পেয়েই চোখ পিটপিট করলো ইভা। ঝাপসা চোখে সায়নকে মুখের ওপর ঝুঁকে থাকতে দেখেই গায়ের সর্বশক্তি দিয়ে হাত উঠিয়ে বুকে ধাক্কা লাগালো। হতবিহ্বল সায়ন বিমূঢ় চোখে তাকালো, বিড়বিড় করে বলল, ও গড। ইভার মাথাটা টলছে, বারবার চোখ বুজে আবার তাকাচ্ছে সে। ভেজা শরীর ঘেমে যাচ্ছে। লিথিসা ফুবু এগিয়ে এলেন। সায়ন আস্তে করে বলল, জামা বদলে তোমার কিছু পরতে দিও ফুপি, ঠান্ডা লেগে যাবে। আমি একটু শাওয়ার নিয়ে আসি, পুকুরের পানিতে নামা লেগেছে। ক্রিম কালারের টয়লেটা দিয়ে মুছিয়ে দিল ইভার চুলগুলো। পিঠময় ছড়িয়ে দিলেন লিথিসা। ইভার গায়ে আকাশি শাড়ি, গোসল করেছে একটু আগে। বুঝলে মা, কামিজ তো এখন পরা হয় না, শাড়ি ছাড়া কিচ্ছু নেই। একটু অপেক্ষা করো, তোমার জামাটা শুকিয়ে গেলেই ওটা পরে নিও। ইভা মাথা নাড়ালো। লিথিসা আবার বললেন, সায়ন এলেই তোমার বাসায় জানাচ্ছি, সকালে পৌঁছে দিয়ে আসবে। ভয় পেও না। আসলে ও তো জানে না তোমার বাসা কাছেই ছিল। শহর থেকে এসেছো তো, গ্রামের কাউকেই চেনে না। কাঁপছো কেন? শীত করছে? ইভা 2 দিকে মাথা নাড়ালো। লিথিসা তার 2টো হাত ধরলেন। শোনো মা, জীবনে সব কিছু কি আর সোজা সাপটা চলে বলো? এই যে আজ তুমি পানি না তো পারলে কি সায়ন তোমাকে নিয়ে আসতো? তোমার সাথে আমার দেখা হতো? এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে যে আমার পাশে পাশে কোথাও থাকে আমি জানতে পারতাম? ভাগ্যিস পুকুরে পড়েছিলে। ইভা হেসে ফেলল। হাসি নিয়েই গা কাঁপিয়ে একটা হাসি দিল। লিথিসা ব্যস্ত হয়ে পড়লেন। ইস। সায়ন এলো একটু পরে। ইভা একবার চোখ তুলেই মাথা নুইয়ে রইল। দেখে আপনার বাসায় কারো নাম্বার দিন, জানিয়ে দিই। ইভা সরফরাজের নাম্বার বলল। লিথিসা কথা বললেন,
বোনের সাথে কথা বলে সরফরাজের প্রায় থেমে যাওয়ার হৃদস্পন্দন আবার প্রাণ ফিরে পেল যেন। বারবার বলল, আমি এক্ষুনি আসছি। লিথিশা অনেক করে বলে মানালো তাকে। এত রাতে আসাও বিপদ। শেষমেশ কথা হলো, সকালে সে এসেই নিয়ে যাবে ইভাকে। ইভা হাসি কাশি দিচ্ছে বারবার, নাকের ডগা লাল হয়ে গেছে, চোখে পানি চলে আসছে। লিথিশা ব্যস্ত হয়ে পড়লেন। ইস দাঁড়াও, গরম পানি নিয়ে আসি। লিথিশা ছুটে ছুটে বেরিয়ে গেলেন। এক আকাশ সংকোচ নিয়ে ইভার মাথায় হাত রাখলো সায়ন। বলল, আমি বুঝিনি আপনি এত ভয় পেয়ে যাবেন ইভা। ইভা মিনতি ভঙ্গিতে চুপসে গেল। গলা দিয়ে কথা বেরোলো না, তবে মাথা ঝাঁকিয়ে 2-3টা হাসি ঠিকই বেরোলো। লিথিশা পানি নিয়ে এলেন। সায়ন মাথা থেকে হাত সরিয়ে নিল। লিথিশা এক হাত ধরে ইভাকে পানি খাওয়াতে খাওয়াতে বললেন, দেখ সুন্দর লাগছে না? আর কিছু ছিল না বুঝলি? শাড়িটা মনে আছে? ওই যে গত বছর জন্মদিনে তুই উপহার দিলি যে? সায়ন মুখে বলল, মনে আছে। আর মনে বলল, মেঘের মতো সুন্দর লাগছে।